সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। যৌথ বাহিনী দ্বারা নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলা, এরপর জাতীয় পার্টির কার্যালয়ে আগুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, সর্বশেষ রাজবাড়ীতে দরবারে কবর থেকে নোরা পাগলার লাশ তুলে পোড়ানোর বীভৎস ঘটনা। সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম উদ্বেগজনক অবস্থায়। এমন সময় জাতীয় পার্টি বলছে, যে সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়। আর বিএনপি নেতা মির্জা আব্বাসের দাবি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচালের জন্য এরকম ঘটনা ঘটানো হচ্ছে। আর উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য, ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় প্রশ্ন, নির্বাচন পেছাতেই কি মব ঘটানো হচ্ছে? আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, যেন আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। মাজারে হামলার ঘটনায় ভোট বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন চক্রান্ত প্রতিরোধে, বলছেন নেতারা। নির্বাচন নিয়ে নানা শর্ত দলগুলোর, গণপরিষদের দাবিতে অটল এনসিপি, ভোটের আগে আলোচনায় সমাধান চায় জামায়াত, নতুন সংবিধানের যৌক্তিকতা দেখছে না বিএনপি। শেষ পর্যায়ে এসে ডাকসুর প্রচার তুঙ্গে, অপপ্রচার ঠেকাতে কয়েকটি ফেসবুক পেজের অ্যাডমিনকে সতর্ক করল টাস্ক ফোর্স। জাকসুতে ছাত্রদলের ৮ দফা ইশতেহার। তিস্তাপারে প্রতিবাদী আলোর মিছিল, ডিসেম্বরের মধ্যেই মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি, বাস্তবায়ন হলে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের আশা। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল, চট্টগ্রামে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। আলোচনায় আসি। আমি প্রথমে মান্না ভাই আপনাকে শুরু করতে চাই। গতকালকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রাজবাড়িতে একটি বীভৎস ঘটনা ঘটেছে। কবর থেকে একজনের লাশ তুলে সেটিকে পোড়ানো হয়েছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে এনসিপি একটি বিবৃতি দিয়েছে এবং তারা দাবি করছে যে বিএনপি এবং জামায়াত ইসলামের স্থানীয় নেতা এবং স্থানীয় আলেম সমাজের সমন্বয়ে উক্ত ইমান আকিদা রক্ষা কমিটি গঠিত হয়েছে, এবং এই ঘটনার ফলে প্রশাসনের ব্যর্থতা তারা উল্লেখ করছে। পাশাপাশি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ে দায়িত্বহীনতার পরিচয়ও তারা দেখছেন। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এবং পাশাপাশি মানে অন্তর্বর্তীকালীন সরকার যখনই মাজারে হামলা হয় কিংবা খানকাগুলোতে হামলা হয়, তারা বিবৃতি দিয়ে যাচ্ছে অনবরত। আমরা দেখেছি যে মানে বেশ কয়েকটি বিবৃতি এখন পর্যন্ত এসেছে, কিন্তু এটি আসলে রোধ করতে পারছে না কেন, রুখতে পারছে না কেন? আপনার কি মনে হয়? ধরেন, আমি যদি প্রধান উপদেষ্টা হতাম বা প্রধানমন্ত্রী হতাম, জি, এরকম একটা ঘটনা ঘটলে আমি মনে করি আমার প্রথম দায়িত্ব হতো এই বিষয়টার পুঙ্খানুপুঙ্খ একটা তদন্ত করা, যত দ্রুত সম্ভব, এবং এটা জনসমক্ষে প্রকাশ করা, কাম হোয়াট মে। এরকম করে বললাম কেন, আমি তো বহু বছর ধরেই দেখছি মানে ব্লেম গেম ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্সের একটা গেম বটে, কিন্তু তারপরেও আমাদের মতো এত নৃশংস হৃদয়হীন কার্য খুব বেশি হয় না, এবং সেগুলো নিয়ে যে অপতৎপরতা হয় সেটা তার চাইতে হৃদয়হীন। ভেবে দেখেন, কবর থেকে লাশ তোলা হয়েছে, এমনিতে ভাবতেই পারি না, গা শিউরে ওঠার মতো ঘটনা। সেই লাশ আবার পোড়াচ্ছেন, তারপরে সেই লাশ নিয়ে রাজনীতি করছেন। মানে কত নিচে নামলে এই ঘটনাটা ঘটতে পারে? এত বড় বিভৎস ঘটনা ঘটবার পর প্রথমেই আপনার বিবেক বলা দরকার যে আমরা কি মানুষের মতো আছি? এই দেশ, এই জাতি, এই রাজনীতি, এগুলো কি মানুষের কাজ করছে? মানুষ হিসেবে আমাদের কি করা উচিত ছিল? তো খুব নিঃসন্দেহে বলতে হবে যে এটা যারা দায়ী তাকে বের করে শাস্তি দিতে হবে, এবং সেই জন্য আপনি প্রথমেই আবেদন জানাবেন সবার কাছে, যাই করেন ব্লেম করবেন না, না জেনে একটা কথা বলবেন না, অযথা অপরের উপর দোষ দেবার চেষ্টা করবেন না, তাহলে মূল সত্য আড়াল হয়ে যাবে। যেই বিষয়টা আমরা গত সরকার আমলে করেছিলাম, কোনো একটা ঘটনা ঘটবার প্রায় সাথে সাথেই প্রধানমন্ত্রী বলে বসতেন অমুক এইটা করেছে, ফলে তদন্তেরই কোনো কিছু থাকতো না। বর্তমান সরকার ওটা করছে না, কিন্তু এখন বাকিরা সেই কাজটাই শুরু করলো। এইরকম পরিস্থিতিতে হয় কি, একটা অন্তর্বর্তী সরকার খুবই শাই ফিল করে, কার পক্ষে যাব, কার বিপক্ষে যাব। আমি এটা তদন্ত করে যদি সত্যি কিছু পাইও, তাহলে শেষ পর্যন্ত কী পরিণতি হবে, হয়তো আমার উপরই দোষটা চেপে যাবে।
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, চাকসুর জিএস ছিলাম। খুব কষ্ট পেয়েছি যখন সারা দিন ধরে গ্রামবাসী বলি, এলাকাবাসী বলি, ছাত্রদের নির্দয়ভাবে প্রহার করছে। দেখছে তো দুজন তো আইসিইউতে গেল, কত হাজার খানেক বোধহয় আহত হয়েছে। তখন আপনার ফেসবুকে দেখাচ্ছে যে প্রো ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর আবেদন করছেন, আমরা মৃত্যুর মুখে, আমাদের উপরে এই অত্যাচার হচ্ছে, আমাদেরকে সেভ করতে আসেন। তো যারা আমাদের মতো এরকম জড়িত আছে, চাকসুর ভিপিজিএস আগে ছিল, এরকম কেউ কেউ অথরিটির পক্ষ থেকে বারবার ফোন করেছে পুলিশের কাছে, পুলিশ তো কোনো রেসপন্স করেনি। তো ডিআইজিকে, আমি নাম বলবো না, একজন প্রাক্তন ছাত্র সংসদের নেতা ফোন করেছেন, তার ব্যক্তিগত পরিচয় ছিল ডিআইজি, বললো যে এত কিছু ঘটে যাচ্ছে, আপনারা যাচ্ছেন না কেন? তো পুলিশের ডিআইজি বলেছে যে ভাই যাবো, যে গিয়ে কার পক্ষে যাব, আমরা তো জানি না কে। তারপরে যারই পক্ষে যাই, যেটা সত্যি মনে করি, বললে আর এক পক্ষ বলবে সে তো ওর দালাল। এই তো চলছে, এই দেশে তো কোনো বিচার দেয়, আর পুলিশ তো এখন সব দোষের জন্য দায়ী হয়ে গেছে। আমি সব জায়গায় বলি এই পুলিশ একদম বদলায়নি। পুলিশ এটা খুব ভালো জিনিসটা, আমাদের পুলিশের কাছে যে প্রত্যাশা তার ধারে কাছে নাই, কিন্তু ওর এই স্টেটমেন্টটা ঠিক। আমাদের দেশে নিরপেক্ষ একটা অ্যাটিটিউডই ডেভেলপ করতে দিচ্ছি না আমরা। এইখানেও যে ঘটনাটা ঘটেছে, মানে ধরেন মর্মে এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, যে একটা মানুষ মরে যাবার পরে পর্যন্ত তার উপরে এরকম করে শোধ দেওয়া, আমাদের ধর্মে বলেন, যে কোনো নীতিবোধ বলেন, মূল্যবোধ বলেন, কোনোটাই তো এটা অ্যালাউ করে না। সেই জায়গায় দাঁড়িয়েও আমরা পলিটিক্যাল পার্টিগুলো অথবা স্টেক হোল্ডার যারা আছে বা সোশ্যালি কনসিয়াস যে মানুষগুলো আছে, তারা এক হতে পারে যে এটাকে এইরকম করে নিষ্পত্তি করা হোক। তারপরে এটা রাজনীতি চলতে থাকবে। তারপরে এই যে প্রথমেই ধরেন এরা যে স্টেটমেন্ট দিয়ে দিল, কিসের ভিত্তিতে দিল আমি তা জানি না। আবার পরবর্তীতে বিএনপি নেতারাও যেরকম করে বললেন, এটা তো ব্লেম গেম হলো। এখান থেকে আপনি বেরোবেন কেমনে? এই জায়গায় তৈরি হয়ে যাবার পরে অন্তর্বর্তী সরকার, আমি আবার বলছি, আমি যদি হতাম কাম হোয়াট মে, যেটা সত্য মনে করতাম তাই করতাম। হ্যাঁ, একটা কথা আছে, আমি প্রধানমন্ত্রী হই আর প্রধান উপদেষ্টা হই, আমার কথায় যে পুলিশ শুনবে তার গ্যারান্টি কি? আমি পারবো কি? তার মানে আমার আগে এটা বুঝতে হবে যে আমি যদি দেশ চালাতে চাই, ওই যে বলে না রাজাকে রাজনীতি জানতে হবে, তিনি তার পুলিশ দিয়ে যাতে করতে পারে, তার গোয়েন্দা বাহিনী যাতে তার মিনিমাম ইনস্ট্রুমেন্টস অফ অ্যাডমিনিস্ট্রেশন যাতে ওয়ার্ক করে, ফাংশনাল হয়, সেটা থেকে নিশ্চিত করতে হবে। মানে এইটার এই ধরনের ঘটনাতে একের পর এক বিবৃতি আসে, সরকারের পক্ষ থেকে নিন্দা আসে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও আসে নিন্দা, কিন্তু থামছে না কেন? মানে সরকার যেটাকে আপনি বলছেন যে নিন্দা টিন্দা দিয়ে কি হয়? নিন্দা তো আপনি আমার নিন্দা করলে আমার গায়ে লাগে। আপনি যেটা বলছেন যে তদন্ত কমিটিও গঠন হয়েছে, আমরা দেখেছি। তদন্ত কমিটি তো আমি বলছি না, মানে জি, তদন্ত করে রিপোর্ট দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ধরেন উনি যদি পানিশমেন্ট দিতে নাও পারেন, মাইন্ডেড, ধরেন বর্তমান সরকারের একটা ঘটনার তদন্ত করে যদি রিপোর্ট দেয়, আমি মনে করি এখনো পর্যন্ত মানুষ এই তদন্তে বিশ্বাস করবে, যতখানি আস্থা এই সরকারের উপরে আছে। মানে এটা তো একটা ইউনিক টাইপের গভর্নমেন্ট ইন দি হোল ওয়ার্ল্ড। সবাই তাকে সমর্থন করেছে, কেউ নাই যে বিরোধিতা করেছে, কেবলমাত্র পতিত স্বৈরাচার বাদ দেন, বাকি সবাই সমর্থন করেছে। ওনারা যদি প্রথম থেকে এটা করতে পারতেন ভালো। আমি ধরলাম প্রথম থেকে পারেননি, প্রথম থেকে বোঝেননি ব্যাপারটা যে এত সিরিয়াস, অতএব তারা বুঝতে বুঝতে দেরি হয়েছে, 2 মাস 3 মাস লেগে গেছে। কিন্তু ততদিন লেগেছে, সেই দিন থেকেও যদি তারা এই চেষ্টাটা করতেন, তাহলে মানুষ এটা বিশ্বাস করতো। আলটিমেটলি সত্যের উপরে আপনার একটা আস্থা থাকতে হবে, তা নাহলে আপনি তো চলতে পারবেন না। আপনি যদি মনে করেন না সব মিথ্যায় ভেসে গেছে, তো আপনি কী নিয়ে লড়াই করবেন বা কিসের পক্ষে কাজ করবেন? এটাই সত্যি যে শেষ পর্যন্ত সত্য যেতে, সত্যের কষ্ট হয় অনেক, মিথ্যা অনেক সময় ডমিনেট করে, কিন্তু আপনি যদি লড়াইটা সত্য নিয়ে করেন তাহলে যেতে। এইটা কেবল নীতি বাক্য, এটা একটা সত্য, এটা বিশ্বাস করতে হবে, তা না হলে তো হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। রনি ভাই, আমি আপনার কাছে মানে একই বিষয়ে প্রশ্নটা করতে চাই। সেটি বিএনপি নেতা রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন যে তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। আপনি কি আসলে বিষয়টা কিভাবে দেখেন? কিনা আপনি রাজনৈতিক বিশ্লেষকও বটে, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নানা ধর্মীয় বিশ্লেষণ দেন, সেই বিশ্লেষণের জায়গা থেকে আপনি কি এই বিষয়টা কিভাবে দেখেন? কিনা আন্তর্জাতিক কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে কিনা? আমাদের দেশের মানে এখন পুরো পরিস্থিতি জনগণের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার জন্য, সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার জন্য, তারপর এই জাতিসত্তার যে একটা জাতীয় পরিচয় রয়েছে সেটাকে বিশ্বের দরবারে আরও ছোট করার জন্য, এই রাষ্ট্রটিকে একটা ব্যর্থ রাষ্ট্র করে দেওয়ার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে নানা পক্ষ কাজ করে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে। আপনারা জানেন যে 1971 সনে আমাদের যে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ,
ঠিক সেটা নিয়েও কিন্তু ওই ৭১ সনে যে বিভেদ বিসংবাদ ছিল, এক পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর একটা বিপক্ষে ছিল, ওই বিভেদটা কিন্তু এখনও দূর হয়নি। এত বছর পরেও আমাদের দেশে এখনও রাজাকার বললে, আলবদর বললে আর শামস বললে কিছু মানুষের ভীষণ রকম রাগ হয়, ক্রোধ হয়। এখনও কিছু মানুষ স্বপ্ন দেখে যে আমরা বোধহয় পাকিস্তানের সঙ্গে যদি থাকতে পারতাম আমাদের বোধহয় অনেক ভালো হতো। তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট শ্রেণী গড়ে উঠেছে যাদের বয়স ৩০-এর নিচে, এবং এরা সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান, লন্ডনে আমেরিকাতে পড়াশোনা করে। তারা বাংলাদেশে যখন ফিরে আসছে এরা এতটা পুরো ইসলামিক হয়ে পড়েছে, ভীষণ রকম পুরো ইসলামিক। এটাকে আপনি কি বলবেন? এখন তো এই শব্দগুলো ব্যবহার করাও রীতিমতো ঝুঁকিপূর্ণ আমার মুখ দিয়ে। মানে এতটা পুরো ইসলামিক, তারা দুনিয়ার যে কোনো কাজের চাইতে আখেরাতের সফলতাকে বেশি মনে করে, এবং তারা মনে করে শহীদ হয়ে মরাটাই যুক্তিযুক্ত বিষয়, এবং ইসলামের বাইরে এই পৃথিবীর আর অন্য কোনো কিছু নেই। ধন সম্পদ যা কিছু বলেন সবই এই ধর্মকর্মের মধ্যে আছে। তো এই শ্রেণীটা মনে করছে যে বাংলাদেশের 18 কোটি মুসলমান আছে, পাকিস্তানের আছে 22 কোটি। তো 18 কোটি আর 22 কোটি, 40 কোটি মুসলিম যদি একত্র হয়ে যায় তাহলে আমরা তো ভারত দখল করে ফেলতে পারবো। ভারতও তো 35 কোটি মুসলমান আছে। তাহলে সব মিলিয়ে আমাদের প্রায় 75 কোটি মুসলমান হয়ে গেলে আমরা উই ক্যান ডমিনেট দ্য ওয়ার্ল্ড। তো এইরকম ধনীদের পরিবারে, শিক্ষিতদের পরিবারে হাজার হাজার তরুণ এই বিশ্বাস নিয়ে এমনভাবে চলছে যে আপনি যদি এদের বিরুদ্ধে কোনো কথা বলেন এবং এখানে যদি ফান্ডামেন্টালিজম, জঙ্গিবাদ, পাকিস্তান এই শব্দগুলো উচ্চারণ করেন, আপনার টুটি চেপে ধরে আপনাকে ওই যে কবরে যেভাবে ওকে লাশটা মানে ওকে অপমান করেছে, তো আপনাকে আগে করবে কি টুটি চেপে ধরে মারবে, মারার পরে কবরে পাঠাবে, কবর থেকে বের হয়ে আবার আপনাকে পাড়াবে মৃত্যু লাশের উপর। এইরকম একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আমাদের এই সমাজে, তরুণ রক্ত টকবক করে ফুটছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের যে রাষ্ট্রশক্তি অর্থাৎ রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন নন, বা কেউ কেউ যদি সচেতন থাকেনও তারা আন্তরিক নন যে এই জিনিসগুলো কিভাবে সমাধান করা যায়। আর এই মুহূর্তে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, প্রধান উপদেষ্টা সহ তার অন্যান্য যারা লোকজন রয়েছেন, আমার কাছে মনে হচ্ছে না যে তাদের কথা কর্মে কোনো ধারাবাহিকতা আছে, এবং আমাদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে এই রাষ্ট্রের, সেই মৌলিক সমস্যাগুলো তারা চিহ্নিত করে এগুলো সমাধান করার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে। এই যে লাশের উপরে যে নিষ্ঠুরতা, এটা আমি আমার জন্মে কখনো দেখিনি, কোনো সিনেমাতেও দেখিনি। আমি অনেক হরর মুভি দেখেছি, এবং সেখানে হরর মুভিতে নানা রকম ভূত, প্রেত, দানব, রাক্ষস তারা এই নানা রকম অপকর্ম করে, কিন্তু কোনো রাক্ষসকে আমি দেখিনি যে কোনো শ্মশান ঘাটে গিয়ে বা কোনো কবরস্থানে গিয়ে লাশ বের করে সেই লাশের উপর অত্যাচার করতে কোনো ওয়েস্টার্ন কিংবা ইস্টার্ন আমাদের যে সাবকন্টিনেন্টাল মুভি সেখানেও দেখিনি। মানুষের সমস্ত দূরের কথা। আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে হালাকু খান, চেঙ্গিস খান, আরও অনেকের ইতিহাস পড়েছি, কিন্তু এরকম তারা যাকে অপছন্দ করে তার মানে লাশ কবর থেকে তুলে অপমান করেছে দিল্লিতে, মেহরুলিতে, পারস্যে, এরকম কোনো আমি ইতিহাস পড়িনি। হ্যাঁ, এমন ঘটনা ঘটে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সেনাপতি, এটা আয়ামে জাহিলিয়াতের যুগে ছিল, তাদের অঙ্গহানি করা হতো, হাত কাটা হতো, নাক কাটা হতো। এমনকি আবু জেহেলের যখন গলা কাটার সময় আসলো, তো তিনি জানেন যে তার গলা কাটা হবে, তো যে গলা কাটতে আসছে তাকে বলে যে বাবা তোমাকে একটা কথা বলি, তুমি তো জানো আমি খুব উচ্চবংশীয়। হ্যাঁ বলে যে হ্যাঁ আমি জানি আপনি অনেক উচ্চবংশীয়। তো বলে যে আমার একটা অনুরোধ, তোমার কথাটা রাখো। বলে কি কথা? বলে যে আমার গলাটা তুমি এমনভাবে কাটবে একেবারে এইখানে আমি দেখাই, এই জায়গা থেকে তলোয়ার দিয়ে কাটবে যেন আমার ঘাড়টা বড় দেখায়, আর তুমি যদি নিষ্ঠুরভাবে কাটো তাহলে মনে হবে আবু জাহেলের মাথাটা ছোটো, তো আমি মরার পরে যেন আমার সম্মানটা থাকে, এই কাজটা করো। এবং দেখেন হাদিসে এসছে যে ওই সময়টাতেও আবু জেহেলের সম্মান রক্ষার্থে ওইভাবে কিন্তু গলাটা কাটা হয়েছিল। এটা আয়ামে জাহিলিয়াতের পরবর্তী যুগের ঘটনা। তো সেখানে রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে, এখন বয়স্ক মানুষ, তিনি তার পরিচয় ছিল পাগল, সবাই তাকে পাগল বলতো। তো যখন আমরা একটা মানুষকে পাগল বলি, তিনি বিচারের ঊর্ধ্বে উঠে যান, কোনো কোর্ট কাছারিতে তার বিচার হয় না,
পাগলের কোনো বিচার হয় না। এখন পাগল যদি বলে যে আমি আমি ইমাম মাহাদি বা আমি অমুক, তো এটা নিয়ে যদি আমরা লম্ফঝম্প করি তাহলে আমরা তো তার সাথে বড় পাগল হয়ে যাই। দ্বিতীয়ত হলো এই ঘটনাটা যখন ঘটবে, এই গত 1 মাস ধরেই আমরা কিন্তু 15 দিনের মৃত্যুর পর থেকেই আমরা মানে গত 2 সপ্তাহ ধরেই 23 তারিখে ওদের সে মারা গেল, তো 23 তারিখের পর থেকে যখন এরকম কবরটা উঠানো হলো, এটা নিয়ে কিন্তু ওখানে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং প্রশাসন যদি চাইতো, ইচ্ছে করতো, এটা কিন্তু নিষ্পত্তি করতে পারতো। তো কেন এই প্রশাসনিক কাজটা করলো না, সরকার কেন এখানে যাকে বলা হয় এরকম একটা ঘটনা ঘটতে দিল, যার ফলে কি হলো, এই যে আমাদের দেশে যে একটা উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, যেটাকে ওয়েস্টার্ন ইসলাম ফোবিয়া বলে, যে ইসলামের নামে এই দেশে একটা জঙ্গিবাদ চালু হচ্ছে এবং এই জঙ্গিবাদের চালুর ফলে কি হচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের সঙ্গে আমাদের যে এই মুহূর্তে কূটনৈতিক দূরত্ব চলছে, আবার অন্যদিকে আমাদের যে পাকিস্তানের সঙ্গে সখ্যতার একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, ওদিকে আমেরিকা আমাদের টুটি চেপে ধরার জন্য যে নানা রকম ফন্দি ফিকির করছে আমাদেরকে, যাকে বলে ডিমোরালাইজ করার জন্য, এবং সেই ক্ষেত্রে এটা একটা হাতিয়ার, এত বড় একটা হাতিয়ার যে আমরা ইচ্ছা করে হাতিয়ারটি পাকিস্তানের হাতে তুলে দিলাম, এই হাতিয়ারটি ভারতের হাতে তুলে দিলাম এবং এই হাতিয়ারটি আমেরিকার হাতে তুলে দিলাম, এবং এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা কোনো অবস্থাতেই এই দায় থেকে মুক্তি পাবেন না আগামী দিনে আমাদের দুর্ভোগ দশার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। মানে আমি আপনার কাছে আবার একটু জাতীয় পার্টি প্রসঙ্গে আসতে চাই। জাতীয় পার্টির কার্যালয়ে আপনি জানেন যে 2 দফায় ভাঙচুর এবং হামলা হয়েছে এবং এই ঘটনায় বিএনপি মানে সেটি নিন্দা জানিয়েছে ঘটনাটা। আবার অনেকে বলছে যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান যিনি আছেন মোস্তাফিজুর রহমান, তিনিও আজকে বলেছেন যে ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগার ছিল তাদের কে জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারে আগামী নির্বাচনে। সব মিলিয়ে আসলে এই বিষয়টাকেই বা আপনারা কিভাবে দেখছেন যে জাতীয় পার্টিকে নিয়ে যে মানুষের একটা শঙ্কা, বিশেষ করে ছোট রাজনৈতিক দল কিংবা এনসিপির কথা বলি বা গণ অধিকার পরিষদের কথা বলি, তাদের যে শঙ্কাটা তৈরি হয়েছে সেটা কি অমূলক মনে হয় কিনা আপনাদের, এবং পাশাপাশি বিএনপি নিন্দা, সব মিলে আপনার মন্তব্য কি এই প্রসঙ্গে? এখানে এই ঘটনাটা ঘটবার ফলে আজকে তার আলোচনার টেবিলে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমার কিছু বলতে হবে। ঘটনাটা যদি না ঘটতো তাহলে আমি বলতাম না, আপনিও প্রশ্ন করতেন না। তার মানে এই ঘটনা ঘটার ফলে জাতীয় পার্টির বেশ লাভ হয়েছে। আমি একদম মানে সামনাসামনি দেখতে পাচ্ছি, দে আর ইন ডিসকাশন, তারা মানুষের মুখে মুখে আছে। এবং এমন একটা ঘটনা ঘটেছে, যেমন ধরেন অফিসে আগুন দেওয়া, কোনোভাবেই তো আপনি অফিসে আগুন দেওয়া সমর্থন করতে পারবেন না, কোনো মানুষই না। তো সবাই তার প্রতি সিম্প্যাথি জানাবে। অথচ এই জাতীয় পার্টি একভাবে যদি দেখেন তাহলে এরা তো হলো নাস্টি টাইপের। আওয়ামী লীগ যদি ইনডিসেন্ট হয়, দে আর নাস্টি। কেন বলছি আমি, আওয়ামী লীগ যত অন্যায় অত্যাচার করেছে ওরা তো সব সমর্থন করেছে এবং যুক্তি একটা একটা করে বানিয়েছে, এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যা রসদ লাগে, যা মাল মশলা লাগে, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট লাগে, সব কিছু নিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে। কি অবাক ব্যাপার দেখেন, 5 তারিখ সন্ধ্যেবেলায় তারা তো বঙ্গভবনে মিটিংয়ের মধ্যেই উপস্থিত ছিল। পরে সবাই বলল যখন, তখন তাদেরকে ড্রপ করা হলো। আপনি আওয়ামী লীগের অ্যাক্টিভিটি করে দিলেন, বন্ধ করে দিলেন, মানে সরকারি আদেশের বলে। তো এটা তো তখন তাদের বেলাও করতে পারতেন, করেননি। তখন কিন্তু এরকম করে জোরদার আওয়াজ ওঠে নাই, এখন উঠে গেল কেন? সব কিছু এই জন্য আমি বলছি যে মানে খুবই স্পষ্টভাবে যে দেখবেন, দেখার মতো একটা ক্যানভাস আপনার কাছে ছিল, হয়তো এখনও আছে, কিন্তু আপনি সেরকম করে দেখছেন না। আপনি প্রথমেই তো কথা বলতে পারতেন যে এদের সাথে জাতীয় পার্টিকেও ব্যান করা হোক অথবা তাদের অ্যাক্টিভিটি সাসপেন্ড করা হোক, আপনি সেটা বলেননি। আমরা কিন্তু এরকম কথাবার্তা কেউ জিজ্ঞেস করলে জবাব বলেছি, হ্যাঁ আমরা মনে করি তাদের বেলাও হওয়া দরকার, কিন্তু আওয়ামী লীগের বেলা যেরকম করে হচ্ছে সেরকম করে হয়নি। এখন যেটা হচ্ছে ঠিক এইরকম অ্যাকশন তখন হলে আমি মনে করি অন্য কিছু হতে পারত। যারা এটা করছেন তারা যেটা ভেবে করছেন, এইটা নিয়ে আমি খুব বিতর্ক করবো না। কেন জানেন, মানে বিশেষ করে আজকে তাদের অ্যাক্টিং বা কো চেয়ারম্যান যে কথা বললেন, মানে এইটাও প্রমাণ করে যে তারা ঠিক আগের মতোই ওই ধরনের কি মানে ভাষাগুলো ভালো পাচ্ছি না, মানে ভদ্রতা করে যে বলবো এরকম কোনো ভাষা পাচ্ছি না। তাদের দৃষ্টিভঙ্গিটা সো স্মল, আগের মতোই আবার ওই চামচামি করবার পথ খুঁজছেন। যদি ক্লিন ইমেজের লোক পাওয়া যায় তাহলে কেন দেব না, তোমার পার্টির লোকই নয়,
তুমি কেন দেবে? সে তো স্বীকারই করছে তার পার্টির লোক নয়, তাকে দেবে কেন? যদি অ্যালায়েন্স করে করতে পারে তাহলে করুক, অ্যালায়েন্স তো করতে পারবে না যেহেতু আপনার তাদের অ্যাক্টিভিটি ব্যান। সেই ক্ষেত্রে তার মানে হচ্ছে যে তারা এই কনস্টিটিউশনকে বা আমাদের যে সমস্ত অধ্যাদেশগুলো আছে সেগুলোকে বাইপাস করে সুপারসিড করে এক ধরনের নিজ দৃষ্টিভঙ্গি থেকে এই কাজটা করবার চিন্তা করছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এতে করে খুব লাভ হবে। অনেকে আমাকে অঙ্ক দেখায়, জাতীয় পার্টির ভোট ছিল এত পার্সেন্ট, আওয়ামী লীগের ভোট ছিল এত পার্সেন্ট, আচ্ছা কবির আলী এত পার্সেন্ট হলো, দুটো যোগ করলেও তো জামাতের চাইতে বেশি হয়, তাই জামাত বেশি ক্ষুব্ধ হয়ে বোধহয় এটার বিরুদ্ধে এরকম প্রতিক্রিয়া করছে। আমি জানি না জামাত কীরকম করে ভাবে, তাদের কোনো নেতার সাথে আমার কথা হয়নি, কিন্তু আমার এরকম মনে হয় না যে এই রকম করে একটা ঘৃণিত মার্কা দিয়ে আওয়ামী লীগ তাতে সেল করে আবার উঠে দাঁড়াতে পারবে। তারপরে কেউ যদি সজাগ থাকেন তাহলে বলতে পারেন সরকারেরও এই ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া উচিত। একদম ডে ওয়ান থেকে আমি মনে করি সরকার এই ব্যাপারে একটা ধোঁয়াশা তৈরি করেছেন। প্রফেসর ইউনূস যখন ফ্রান্স থেকে এলেন, এয়ারপোর্টে নেমেই তিনি বলেছেন আমি ইনক্লুসিভ পলিটিক্স চাই। হোয়াট ইজ দ্যাট ইনক্লুসিভ পলিটিক্স? আজ পর্যন্ত উনি করে ব্যাখ্যা করেননি। ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ অফ আওয়ামী লীগ কথা নেই তো। এগুলো বলতে বলতেই এর মধ্যে তিনি 15ই আগস্টের ছুটি বাতিল করেছেন, তারপরে দলের অ্যাক্টিভিটি ব্যান করেছেন, তাদের ছাত্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করেছেন। তো এগুলোই যদি করবেন আপনি, তাহলে ইনক্লুসিভের পরে কীরকম করে হবে? এখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি তো নিজে আছেন, যেহেতু আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটিতে কথা উঠছে না এই ছাত্ররা কি ভোট দিতে পারবে? যারা ছাত্রী করেছে অতীতে কোনো হিংসাত্মক কিছু করে নাই, কিন্তু ভোট দিতে পারবে কি? প্রশ্নগুলো আসছে। রাজনীতির প্রশ্নকে পাশ কাটিয়ে আপনি আলটিমেটলি যেতে পারবেন না, ওটা ঘুরে ঘুরে আসবেই যতক্ষণ পর্যন্ত না তাকে আপনি প্রশ্নের জায়গায় তাত্ত্বিকভাবে আদর্শগতভাবে তার কবর দিতে না পারেন। তো এইখানেও এই বিষয়টা দাঁড়িয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। রনি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে জাতীয় পার্টির যিনি মহাসচিব আছেন শামীম হায়দার পাটোয়ারি, তিনি আজকে মন্তব্য করেছেন যে জাতীয় পার্টিকে ছাড়া আগামী নির্বাচন হবে না। আপনার মানে এটা কি খুব বেশি যৌক্তিকতা আছে এই কথার বলে মনে হয়? প্রথমত এই ধরনের কথা বিরক্তিকর, মানে শুনলে বিরক্তি লাগে, গোস্বা এসে যায়, মেজাজ গরম হয়ে যায়। প্রথমত হলো আমাদের দেশে তো আসলে অনুশোচনার রাজনীতিও নেই আর অনুশোচনার সংস্কৃতি নেই। জাতীয় পার্টির 9 বছর ক্রমাগত শাসন, স্বৈরাচারী শাসন, যেটার জন্য তাদেরকে চলে যেতে হয়েছে, উচ্ছেদ করা হয়েছে তাদেরকে, এবং একটা বিশাল আন্দোলন। এই 24-এর যে আন্দোলন এখন যারা সাক্ষী, তারা হয়তো ওই 86, 87, 88, 89, 90 ওই সময়ের আন্দোলনটা তারা দেখেননি। আমরা ওটা সাক্ষী, আমরা বুঝতে পারি যে ওটার তীব্রতা কত ছিল। তো এই জাতীয় পার্টি আবার যখন রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, আমরা যখন ওই সময়টাতে রাজপথে ছিলাম, ওটা আমাদের জন্য একটা ভীষণ রকম চপেটাঘাত, ভীষণ রকম চপেটাঘাত। পুরো 80-র দশকে যারা ছাত্র রাজনীতি করেছেন, ইনক্লুডিং মান্না ভাই সহ সবাই, জাতীয় পার্টির নাম শুনলে আমাদের গোস্বা এসে যায়। এখন যদি হঠাৎ করে জুলাই যোদ্ধা যারা আছে তাদের সামনে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়, তাদের সামনে ছাত্রলীগ, যুবলীগ সবাইকে যদি আনা হয়, আবার যদি জয় বাংলা, বাংলার জয়, বঙ্গবন্ধুর গান বাজানো হয়, ওদের যেভাবে কষ্ট লাগবে। এই বাংলায় অসংখ্য মানুষ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে যারা এই জাতীয় পার্টির নাম শুনলে তাদের গোস্বা এসে যায় এবং ভীষণ রকম মেজাজ গরম হয়ে যায়। এবং এতকাল পরে যেটা উনি বললেন যে যদি আওয়ামী লীগকে ধরেন ইনডিসেন্ট, তাহলে তাদেরকে বলতে হবে, জাতীয় পার্টিকে বলতে হবে ন্যাস্টি, মানে আবর্জনা, দুর্গন্ধযুক্ত আবর্জনা। নিজেদের 9 বছরের কুকর্ম, সেই কুকর্মটা আবার পরবর্তীকালে তারা গলিয়ে পচিয়ে তারপরে শেষে সেটাকে আবার দুর্গন্ধযুক্ত করে আওয়ামী লীগের যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যের সঙ্গে মিলিয়ে তারা বাংলাদেশের রাজনীতির নামে যা কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছে, সেটা গণতন্ত্র ধ্বংস করেছে, রাজনীতির যে কালচার সেটাকে ধ্বংস করেছে এবং এখন পর্যন্ত এই সেম কাজটা করে যাচ্ছে। আমি কোনো অবস্থাতে সাপোর্ট করি না যে জাতীয় পার্টির অফিস আক্রমণ করা হয়েছে, এটা আমি সাপোর্ট করি না। আগুন লাগানো হয়েছে তাও সাপোর্ট করি না। এমনকি তাদের দলটা নিষিদ্ধ করা হোক, এটা আমি সাপোর্ট করি না। তবে তারা যে কর্মগুলো করেছে, কিন্তু রনি ভাই, যদি নিষিদ্ধ না করা হয়, আপনি যেভাবে বললেন যে বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত কিংবা মানে স্বৈরাচার হিসেবে খুবই প্রতিষ্ঠিত যাদেরকে আন্দোলনের মাধ্যমে ফেলা হয়েছে কিংবা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এসেছে, একইভাবে তো তারা আসলে বাংলাদেশের পলিটিক্সে মেইন স্ট্রিম হয়ে গেছে। একইভাবে যদি আপনাদের নিষিদ্ধ না করা হয়, তাহলে আওয়ামী লীগও যেভাবে মানে মেইন স্ট্রিম হওয়ার সুযোগ আছে, আবারও
জাতীয় পার্টির আমি mainstream আপনাকে হওয়ার বলি, সুযোগ আছে? আমরা তো যারা রাজনীতির মূল স্ট্রিমে ছিলাম এবং আছি, হুসাইন মোহাম্মদ এরশাদ, জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির অনেক নেতাদের সঙ্গে আমরা কাছাকাছি বসছি। তাদের সঙ্গে বসতে গিয়ে আমাদের কখনোই নিজেদেরকে ইনফেরিয়ার মনে হয়নি। আমাদের সামনে কিন্তু তারা এখনও কথা বলতে পারে না। আমরা যেটা মনে করি, রাজনীতিটা যদি ওপেন হয়, তারা তাদের কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। কথা বলার মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা ভালো। এবং আমরা এই যে নিজেরা যাকে বলা হয় অন্তর্দ্বন্দ্ব করে জাতীয় পার্টির জন্য যে স্পেস করে দিচ্ছি, সেই স্পেস করে দেওয়ার ফলে আজ জাতীয় পার্টির পক্ষে অনেক মানুষ কথা বলার চেষ্টা করছে। যেমন ধরুন, এক ভদ্রলোক, আমি তাকে নামও জানি না, সম্ভবত রংপুর অঞ্চলের আঞ্চলিক নেতা জাতীয় পার্টির। এখন তিনি আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনদেরকে মনোনয়ন দিতে চাচ্ছেন। আপনি চিন্তা করেন এটা কত বড় একটা দুঃসাহস। এখন এক সময় তো মান্না ভাইও আওয়ামী লীগ করতেন, আমিও আওয়ামী লীগ করতাম। এখন আমাকে আওয়ামী লীগের, আমার তো ইমেজ ক্লিন আছে, মান্না ভাইয়ের ক্লিন আছে, তা আমাকে জাতীয় পার্টি মনোনয়ন দিবে। আপনি চিন্তা করেন, এর সাথে আমাকে হেমলোক পানে আমাদের দুইজনেরই গলাগলি ধরে কারণ বাজারে বসে একসাথে বিষ খেয়ে মরা উচিত। এই কথা আমরা বাংলাদেশে বসে শুনছি। কিন্তু রনি ভাই, আপনি তো এটা মাঝে মাঝেই বলেন, আপনার মুখ থেকে শুনেছি যে যারা মানে পলিটিক্স করে তাদের তো এটা পলিটিক্স আসলে মজ্জাগত বিষয়, সে পলিটিক্স থেকে আর বের হতে পারে না। এখন যেহেতু আওয়ামী লীগ যারা করেছে, তাদের তো আওয়ামী লীগের এখন দলটা নাই, তারা তো পলিটিক্সটা তো চালাই যাবে কোনো না কোনো ভাবে। জাতীয় পার্টি তো তাদের জন্য একটা সেফ অপশন না, মানে এখানে জাতীয় পার্টি সেফ অপশন হয় না। এখানে মূল ব্যাপারটা হলো, একটা বাঘ, সুন্দরবনের বাঘ, সে ধরেন বাংলাদেশ থেকে মাইগ্রেট করে ভারতে চলে গেল, কথায় কথা সে কিন্তু বাঘ হিসেবেই যাবে। সে ভারতে গিয়ে বা অন্য জঙ্গলে গিয়ে সে কোনো অবস্থাতে ইঁদুর বা চুহা হয়ে সে যাবে না, বা খরগোশ হয়ে যাবে না। তা আপনি এখানে রাজনীতি করতে আসছেন, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাজার যে নীতি সেটাকে রাজনীতি। তো আগে তো আপনাকে রাজার মতো অ্যাটিটিউডটা অর্জন করতে হবে, ইউ আর এ কিং। তারপরে শেষে রাজার নীতিগুলো কি, সেই নীতিগুলো চর্চা করতে হবে। এবং আপনার যে অভিব্যক্তি, আপনি চিন্তা করুন, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সে যে চিৎকার করে বা হুমকি দেয়, সে কি কাউকে ভয় দেখানোর জন্য বা আমি যে রাজা এটা স্বীকার করার জন্য না, বা আমি তোমাকে স্বীকার করতেছি না, ওটা তার একটা অভিব্যক্তি। তো আমাদের দেশে রাজনীতি এমন একটা বিষয়, এখানে যোগ্য লোকের অভাব রয়েছে। আর এই যোগ্য লোকের অভাব রয়েছে এই কারণে যে বিভিন্ন সময় চাপিয়ে দেওয়া অনেক কিছু। আপনি এই সময়টাতে দেখেন, জুলাই আগস্ট বিপ্লবের পরে এমন অনেক দৃশ্য আমরা এই দেশের লোকজন দেখছি যেগুলো আমরা দেখতে চাই না। এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো আমাদের স্বপ্নের বাইরে ছিল। এমন অনেক বিষয়ে আমরা ভয় পাচ্ছি কথা বলতে, কাজ করতে, চলাফেরা করতে, যেটা আমাদের অতীতকালে কখনোই ছিল না। তো এই জিনিসগুলো হয় কি, রাজনীতির যে সংস্কৃতি সেটা নষ্ট করে দেয়। মান্না ভাই যেটা বললেন যে আমরা সবার জন্য রাজনীতি উন্মুক্ত করে দেব, এবং একটা রাজনৈতিক দলকে যদি আমাদের পরাজিত করতে হয়, আগুনে পুড়িয়ে নয়, নীতি দ্বারা, আদর্শ দ্বারা, বক্তব্য দ্বারা, প্রচার দ্বারা, প্রোপাগান্ডা দ্বারা। এখন জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের যারা প্রতিপক্ষ, ইভেন বিএনপি, আওয়ামী লীগ যে কাজটা ভুল করেছে, জামাতকে এবং বিএনপিকে তারা শক্তি প্রয়োগে যে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে, এটা তাদের কত বড় একটা ঐতিহাসিক ফল এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেই দিক থেকে আমি মনে করি এটা কোনো সমাধান নয়। আমি এখন আসলে তিনটা বক্তব্যকে এক করে প্রশ্নটা করতে চাই। সেটা হলো যে আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা থাকবে, সিমিলার প্রশ্ন। সেটা হলো যে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী মহাসচিব, তিনি তার বক্তব্য আবারও উদ্ধৃত করছে। তিনি বলেছেন যে সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়। আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন যে নির্বাচনকে বানচাল করতে মাজারে হামলা সহ চলমান ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আর এদিকে আসিফ মাহমুদ উপদেষ্টা, তিনি বলেছেন যে যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র লিপ্ত, তাদের উদ্দেশ্য আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। এই তিনটি মন্তব্যকে নিয়ে আপনাদের দুজনের আমি আসলে মন্তব্য শুনতে চাই। আমি শুরু করি। আমার একটু যাওয়ার তাড়া আছে, সেটা আপনাকে বলে করে দিলাম, যদি সম্ভব হয় এটা বলবার পরে যদি আমি যেতে পারি। প্রথম কথা হচ্ছে যে প্রথম মন্তব্যটা করেছেন আপনি শামীম হায়দার পাটোয়ারী। আমি তার মন্তব্যের প্রায় কাছাকাছি, সম্পূর্ণ বলবো কিনা জানি না, ওটা একটু বোঝার ব্যাপার আছে। মব নিয়ন্ত্রণ এখন করতে পারিনি, কিন্তু সামনে আরও 5 মাস 4.5 মাস আছে, এখন থেকে চেষ্টা করলে পারবে। কাজে এখনই কনক্লুসিভ করে করছি না। কিন্তু যদি আলটিমেটলি এই পরিস্থিতি হয় যে সে মব নিয়ন্ত্রণ করতেই পারে না, তাহলে ভোট কীভাবে করবে? এটা তো কোনো সাধারণ মানুষও বুঝতে পারে।
মব ঢুকে গেল, ভোটের বাক্স নিয়ে চলে গেল, নিয়ন্ত্রণ করতে পারছে না, তো ভোট হবে কিভাবে? এটা খুব সহজ কথা, কিন্তু এই প্রশ্নের দরকার লাগে না। আমি এরকম দেখি যে এই সরকারের কথা মতো পুলিশও চলে না। একটু আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম, যে তো অত বড় ঘটনায় পুলিশ যাই নাই, পরে গেছে, যে কোনো কারণে হোক গেছে, তো পরে গেলে তো হবে না। ভোটের বাক্স নিয়ে যাওয়ার পরে গেলে কোনো লাভ আছে? আমাদের দেশে তো ব্যালট বাক্স ছিনতাই করার ইতিহাস বহু আছে, এখানেও হতে পারে আছে, সেরকম না। অতএব ওইটা একটা বড় প্রশ্ন, আমি সেটা মনে করি। কিন্তু এর প্রেক্ষিতে যারা মির্জা আব্বাস যে কথা বলেছেন, সেইটা হলো, এটাকে আমি রেটরিক মনে করব, অথবা এক ধরনের রাজনীতির যে মানে ডেমাগগি আছে, ডেমাগগি শব্দটাও ঠিকটা, মানে এটাও এক ধরনের ব্লেম গেমের মতো আর কি। আপনি তো ডেফিনিট নন। মাজার আক্রমণ করছে যারা, তাদের মাজার সংক্রান্ত কোনো একটা ফিলোসফি থাকতে পারে, হুইচ মে বি ম্যাড, টোটালি এ ম্যাড ডগমা হতে পারে। সেটা দিয়ে তার নির্বাচন বন্ধ করা না করার আইডিয়া আপনি নাও পেতে পারেন। কিন্তু যদি যারা করেছে আপনি ইনভেস্টিগেশন করে বের করতে পারতেন যে এই একটা গ্রুপ যারা নির্বাচনে বিশ্বাসই করে না, অথবা যাদের গত এক বছরের তৎপরতায় মনে হচ্ছে যে তারা নির্বাচন বানচাল করতে এটা করেছে, তাহলে আপনি এটা বলতে পারেন। এছাড়া আমি অনেকে একজন জনসভার বক্তা বা জননেতারা যেরকম বক্তৃতা করেন, এই রকম বক্তৃতাই মনে করছি, তার বাইরে আমি অন্য কিছু মনে করতে পারছি না। আর 3 নম্বরে আসিফ যেটা বলেছেন, এইটা একটু মুশকিল, কি জানেন, আসিফদের কথা যদি বলতে যাই তাহলে এদের মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ধরেন মানে যে তাদের যে বিগত দিনের ট্র্যাক রেকর্ড বলে ওরকম কিছু নাই, জাজ করা মুশকিল। তারা যে একটা কথা বললো, এটা কোন মেন্টাল মেকআপ থেকে বললো বা কোন ধরনের অভিজ্ঞতা থেকে বললো বোঝা যায় না। এটাও একটা মানে অভিযোগের পাল্টা একটা অভিযোগ উত্থাপন করতে হবে, শুধু এই জন্যই বলা হলো। কারণ আমি মনে করি যে কোনো মূল্যেই হোক না কেন বিএনপি ভোট চাইবে, কারণ বিএনপি মনে করে যে তারা ভোট হলে জিতবে। তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার প্রফেসর মোশাররফ বলেছেন যে আমরা 2/3 মেজরিটি পেয়ে জিতবো। আমি ওইটা জানি না, কিন্তু যা কারেন্ট দেখছি আসলে তাদের প্রতিপক্ষ থেকেও নাই এখন, তারা জিতবে। তো তারা বহু কথা মেনে নিয়ে ভোট করবে, মনে করবে যে ভোটের পরে দেখবো কী করবে, পার্লামেন্ট ইজ সভরেন, আমরা পার্লামেন্টের মেজরিটি থাকলে অনেক কিছু করে ফেলতে পারবো। তাদের এই ট্রেন্ড, বা তাদের বলে না, যে কোনো পার্টির এরকম ট্রেন্ড হয় স্বাভাবিক, যে এই ঝগড়াকে অ্যাভয়েড করে যায়। যেমন নোট অফ ডিসেন্ট দিচ্ছে, আমরা কিন্তু কোনো দায়িত্ব নিচ্ছি না, তার মানে আমি যখন পার্লামেন্টে যাব তখন আমার সুবিধা মতো এটার উপরে যা চর্চা করতে হয় সেটা করব। সেই জন্য ওই রকম অভিযোগেরও কোনো মানে আছে বলে মনে হয় না। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি খুব হালকাভাবে আচরণ করা হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ মান্না ভাই। আপনার নিশ্চয়ই ব্যস্ততা আছে, আপনি বলছিলেন চলে যাবেন। আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একই প্রশ্ন উল্টা দিক থেকে আসলে করতে চাই। আসিফের মন্তব্য থেকে আপনি শুধু শুরু করেন, আমাদের হাতে 2 থেকে 2.5 মিনিট আছে সময়। আপনি যদি বলেন যে আসিফ যে মন্তব্যটা করেছে, যারা ডিসেম্বর নির্বাচন চাচ্ছিল তারা এখন আসলে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। আমি আসলে এখানে যারা বক্তব্য আপনি যে 3 জনের কথা বললেন, তাদের কাউকে মেনশন না করে যেটা রিয়াল বাস্তবতা সেটা বলার চেষ্টা করছি। এখানে এই মুহূর্তে ক্ষমতার যে বলয়গুলো রয়েছে, অর্থাৎ ক্যান্টনমেন্ট, দ্বিতীয়ত হলো বিএনপি, তৃতীয়ত হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীর মধ্যে এনসিপি আছে, জামাত আছে, এটা ওপেন সিক্রেট যে তাদের মধ্যে একটা অ্যালাইড ফোর্স রয়েছে যারা যে কোনো মূল্যে চাচ্ছে যে নির্বাচনটা যত বেশি প্রলম্বিত হবে তত বেশি তাদের লাভ হবে। তো এটা নিয়ে নির্বাচন প্রলম্বিত করার জন্য এই প্রথম থেকেই 5 বছর থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার বারবার দরকার ইত্যাদি নানা রকম ন্যারেটিভ তারা শুরু করে যাচ্ছে। এগুলো 1। 2 নম্বর হলো যে বিএনপি, যেটা মান্না ভাই বললেন, যে বিএনপি মনে করে যে নির্বাচন হলেই তারা 2/3 সিট পাবে। আমি তো প্রথম থেকে বলে আসছি যে তারা তো 280টা সিট কম করলে পাবেই, বাকি 20টা সিট তারা দেবে কি দেবে না এটা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এর কারণ হলো আমাদের দেশে সবাই তেলা মাথায় তেল দেয়, যার মাথায় তেল আছে। তো স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই পথ ঘাট মাঠ সব বিএনপি নেতাদের দখলে।
ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে। এখন কম্বাইন্ডলি আমরা হয়তো জামাতকে শক্তিশালী মনে করছি, চরমোনাইকে কোনো কোনো এলাকাতে শক্তিশালী মনে করছি ঢাকা শহরে, কিন্তু নির্বাচনী এলাকাতে আপনি যদি 3টি আসনে বিভক্ত করেন, বাংলাদেশের কোনো একটা এলাকাতে বিএনপির কোনো একটা প্রার্থীকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। তো সেই দিক থেকে বিএনপি একটা মাইল্ড অবস্থা নিয়ে গেম খেলে খেলে সবাইকে নির্বাচনের মাঠে নিয়ে যেতে চাচ্ছে, এবং এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো এখানে সেনাবাহিনী যে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 2025 সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা ডেডলাইন দিয়েছিল, ওটা বিএনপির জন্য খুবই সহায়ক ছিল। কিন্তু বিএনপি সেটা না করে লন্ডন বৈঠকের পরে তারা নির্বাচনটিকে যেভাবে ফেব্রুয়ারি মাসে নিয়ে গিয়েছে, এটা বিএনপির মধ্যেই মতদ্বৈততা আছে যে এটা বিএনপির জন্য একটা ব্লান্ডার হয়েছে, একটা ভুল হয়েছে। এবং তার প্রেক্ষিতে কি হচ্ছে, এখন নানা রকম মতদ্বৈততা, নানা রকম নির্বাচন পেছানোর যে ন্যারেটিভগুলো আসছে, আপনি পক্ষে বলেন আর বিপক্ষে বলেন, যাই বলেন, সবকিছু আসলে নির্বাচনটাকে অনিশ্চিত করে তুলেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদককে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।